Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম লালটেম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। লালটেম কারো পরোয়া করে না, সে আছে বেশ। সকালবেলা সে 3টে মোষ নিয়ে চড়াতে বেরোয়। এ জায়গাটা ভারী সুন্দর। একদিকে বেটে বেটে চা বাগানের দিগন্ত পর্যায় বিস্তার, আর অন্য ধারে বড় একটা মাঠ। মাঠের শেষে তীরে একটা ঠান্ডা জলের পাহাড়ি নদী, তাতে সবসময় নুড়ি পাথর গড়িয়ে চলে। নদীর ওপারে জঙ্গল, আর তারপরেই থমথম করে আকাশের ত্বক উঠে গেছে পাহাড়ে। সামনের পাহাড়গুলো কালচে সবুজ, দূরের পাহাড়গুলোর শুধু চূড়ার দিকে দেখা যায়। সেগুলো সকালে সোনার রঙের দেখায়, দুপুরে ঝকঝকে সাদা, আর সন্ধ্যের মুখে ব্রোঞ্জের মতো কালো সোনার রং ধরে থাকে। আর চারপাশে সারাদিন মেঘ, বৃষ্টি, রোদ, হাওয়া এসবেরই খেলা। গাছে গাছে পাখি ডাকে, কাঠবেড়ালি গাছ ভায়। নদীর ওপাশে সরল চোখের হরিণ অবাক হয়ে চারিদিকে দেখতে দেখতে থমকে থমকে থেমে জল খেতে আসে। লালটেম বেশ আছে। মোষ নিয়ে সে মাঠে গিয়ে ছেড়ে দেয়। এক জায়গায় বসে কোচর থেকে মুড়ি খায়, নদীর জল খায়, তারপর খেলা করে। তার সঙ্গী সাথী কিছু কম নেই। তারাও সব মোষ, গরু, ছাগল চড়াতে আসে। যে যার জীবজন্তু মাঠে ছেড়ে দিয়ে চোর খেলে, ডান্ডাগুলি খেলে, নদীতে নেমে সাঁতারও কাটে, আরও কত কী করে। দুপুরের দিকে খুব খিদে পেলে বাড়ি ফিরে লালটেম খায়। কিন্তু সব দিন খাবার থাকে না। যেদিন থাকে না সেদিন লালটেম টের পায়, তাই সে সেদিন বাড়ি ফেরে না। দুপুরে সে গাছের পাকা ডুমুর কি আমলকি এইসবই পেরে খায়। বেলের সময় বেল পাড়ে, কখনো বা টক আম বা বাতাবি লেবু পেরে খায়, বছরে বিভিন্ন সময়। তাই খায়। খেয়ে সবচেয়ে বুড়ো আর শক্ত চেহারার মোষ মহারাজার পিঠে উঠে চিৎপটাং হয়ে ঘুমোয়। ছোট স্টেশনটার গা ঘেয়ে লালটেমদের চোপড়া। তার বাবা পেতলের থালায় সাজিয়ে প্যারা বিক্রি করে ট্রেনের সময়। বাজারে বড় বড় কারবারিদের কাছে ভৈসা ঘি বেচে, দুধ দেয় বাড়ি বাড়ি। 3টে মোষের মধ্যে 2টো মেয়ে মোষ, মহারাজাটা পুরুষ। 2টো মেয়ে মোষই বছরে কোনো না কোনো সময় দুধ দেয়। বুড়ো মোষটার মরার সময় ঘনিয়ে এসেছে, আর 2টো বুড়ো হতে চলেছে। সামনে দুদিন। লালটেমদের সংসার বেশ বড়। মা ঘুঁটে বিক্রি করে, বাবা দুধ, প্যারা, ঘি বেচে। এই করে কোনো রকমে 10 জনের সংসার চলে। লালটেমের দাদু আছে, আরও 6 ভাই বোন আছে। তারা কোনো লেখাপড়া শেখেনি। মাঝে মাঝে মোষের দুধ, ঘি, প্যারা ছাড়া কোনো ভালো ভালো খাবারও খায়নি। খাটো ধুতি বা শাড়ি ছাড়া ভালো জামা কাপড়ও পরেনি। তারা একসঙ্গে 100 টাকাও কখনো চোখে দেখেনি। তবু লালটেম কারো পরোয়া করে না। দিন ভোর সে মোষ চড়ায়, সাথীদের সঙ্গে খেলা করে, আর চারদিককার আকাশ, বাতাস, আলো, পাহাড় দেখে চমৎকার সময় কেটে যায় তার। একদিন একটা রোগা মানুষ ওপার থেকে শীতের নদীর হাঁটু জল ভেঙে হেঁটে পার হয়ে এলো। লোকটার গা ময়লা চাদরে ঢাকা, পরনে একটা পাজামা, কাঁধে মস্ত একটা পুঁটলি। লালটেম আর তার সাথীরা অবাক হয়ে লোকটাকে দেখছিল। কারণ নদীর ওপারের জঙ্গলে বাঘ আছে, বুনো মোষ আছে, দাঁতাল শুয়োর আর গন্ডার আছে। সাপ তো কিলবিল করছে। ওদিকে কেউ যায় না, একমাত্র কাঠুরেরা ছাড়া। তারাও আবার দল বেঁধে যায়। সঙ্গে লাঠি থাকে, বল্লম থাকে, তীর ধনুক থাকে, আর কুরুলও তো আছেই। লোকটা জল থেকে উঠে পোটলাটা মাটির ওপর রেখে একগাল হেসে বলল, একটা জিনিস দেখবে? লালটেমরা খুব রাজি। লোকটা ধীরে ধীরে পুটলির গিটটা খুলে চাদর মেলে দিল। লালটেমরা অবাক হয়ে দেখে ভেতরে কয়েকটা ইট। তারা সমস্বরে বলে ওঠে, এ তো ইট। রোগা লোকটা হেসে বলল, ইট ঠিকই, তবে সাধারণ ইট নয়, প্রায় 1500 বছরের পুরনো
একটা রাজবাড়ির জিনিস। ওই জঙ্গলের মধ্যে আমি সেই রাজবাড়ির খোঁজ পেয়েছি। রাজা বা রাজবাড়ি সম্পর্কে লালটিমের ধারণা খুব স্পষ্ট নয়, তবে সে জানে একজন রাজার সোনার রুটি খেতেন। তার রানী যে শাড়ি পরতেন সেটা জ্যোৎস্নার সুতো দিয়ে বোনা। লোকটা ইটগুলো পুঁটলিতে বেঁধে হাত ঝেড়ে বলল, সেই রাজবাড়িটায় অনেক কিছু মাটির নিচে পোতা আছে। যে পাবে সে এক লাফে বড় লোক হয়ে যাবে। তবে কিনা সেখানে যখেরা পাহারা দেয়, সাপ ফনা ধরে আছে, চারিদিকে যাওয়া শক্ত। লালটেম বলে, তুমি তাহলে বড়লোক হলে না কেন? লোকটা অবাক হয়ে বলে, আমি আমি বড় লোক হয়ে কি করব? দুনিয়াতে আমার কেউই নেই, দিব্যি আছি, ঘুরে ঘুরে সময় কেটে যায়। রাজবাড়িটা দেখতে পেয়ে আমি শুধু লোককে দেখানোর জন্য কয়েকটা ইট কুড়িয়ে এনেছি। এইটাই আমার আনন্দ। লালটেম বলে, তোমাকে বাঘে ধরলো না? সাপে কাটলো না? বুনো মোষ তাড়া করলো না? লোকটা ভালো মানুষের মতন বলে, জানোয়ারেরাও বন্ধু শত্রু চিনতে পারে। আমি নিরীহ মানুষ, ওরাও সেটা টের পেয়েছে, তাই কিছু বলেনি। লোকটা তারপর গান গাইতে গাইতে মাঠ পেরিয়ে গেল। লালটেম তার সাথীদের সঙ্গে খেলায় মেতে গেল। পরদিন ভোরবেলায় কোদাল গাইতি হাতে কয়েকজন লোক নদীর ধারে এসে হাজির। তাদের মধ্যে একজন লোককে লালটেম চেনে। সে হলো এ অঞ্চলের নামকরা গুন্ডা আর জুয়ারি প্রাণধর। লালটেমকে দেখে সে লোকটা বলল, এই ছোড়া, ওই জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তা আছে? লালটেম ভালো মানুষের মতন বলে, কাঠুরেদের পায়ে হাঁটা রাস্তা আছে। লোকটা কটমট করে চেয়ে বলল, আমরা যেদিকে এসেছি খবরদার কাউকে বলবি না। লোকগুলো হেঁটে শীতের নদী পার হয়ে ওপাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লালটেমরা মুখ তাকাতাকি করে নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়। কিন্তু একটু বাদেই আবার কোদাল শাবল হাতে একদল লোক এসে হাজির। তারাও জঙ্গলের মধ্যে পথ আছে কিনা জিজ্ঞেস করে। তারপর লালটেমরা যাতে আর কাউকে না বলে সে বিষয়ে সাবধান করে দিয়ে নদী পার হয়ে জঙ্গলে ঢুকে পড়ে। সারাদিন এভাবে কত লোক জঙ্গলের মধ্যে গেল তার গোনাগুনতি নেই। তাদের মধ্যে কানা খোড়া বুড়ো কচি বড়লোক গরিব সব রকমই আছে। চোরের মতন হাবভাব সবারই, কি যেন গোপন করছে। এদের দলে লালটেম নিজের বাবাকেও দেখে ভারী অবাক হয়। বাবা লালটেমকে দেখে কিছু অপ্রস্তুত হয়ে বলল, আমার ফিরতে 2-4 দিন দেরি হবে। মোষগুলো দেখো, বাড়ি ঘরগুলো দেখো, প্যারা বেছো, দুধ বেছো, ঠিক আছে? বাবা গেল। কিছুক্ষণ পরে একদল ঘুটেউলির সঙ্গে মাকেও জঙ্গলে যেতে দেখলো লালটেম। সেই রোগা লোকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে রাজবাড়ির কথা রটিয়ে গেছে। মা কাছে এসে তাকে টেনে নিয়ে বলল, আমায় একটু ফিরতে দেরি হবে বাবা, 1 দিন বা 2 দিন, তুমি সব সামলে রেখো। সেই রোগা লোকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে রাজবাড়ির কথা রটিয়ে দিয়ে গেছে। এখন তাই লোভী মানুষেরা চলেছে সেই রাজবাড়িটার খোঁজে। লালটেম তাই অবাক হলেও ব্যাপারটা বুঝতে পারল। 2 দিন গেল, 3 দিন গেল। লালটেম আর তার সাথীরা রোজ মোষ চড়াতে আসে। এসে নদীর ধারে বাড়ির ওপারের জঙ্গলের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। সকলেরই বাপ মা আপনজনেরা জঙ্গলে গেছে, কেউই এখনো ফেরেনি। দাঁড়িয়ে তারা একটু অপেক্ষা করে, তারপর আবার তারা খেলায় মাতে। নদীতে স্নান করে, গাছে ওঠে খাওয়ার জন্য যোগ্য ফল পাকুড় খোঁজে, মোষের পিঠে শুয়ে থাকে। 4 দিনের দিন সন্ধ্যাবেলা একটা লোক জঙ্গল থেকে টলতে টলতে বেরিয়ে ঝপাং করে নদীর জলে পড়ল। পড়ে আর ওঠে না। লালটেমরা দৌড়ে জল থেকে টেনে তুলে তাকে এপারে নিয়ে আসে। লোকটা প্রাণধরের এক স্যাঙাত, তার চোখ রক্তবর্ণ, পেটে পিটে এক হয়ে গেছে খিদেই, ভালো করে কথাও বলতে পারছে না। লালটেম গিয়ে শালপাতায় নদী থেকে জল তুলে এনে তাকে খাওয়ায়, তারপর মকাই ভাজা দেয়। লোকটা একটু দম পেয়ে বলল, সব মিথ্যে কথা, রাজবাড়ি কোথাও নেই। আমরা মাইলের পর মাইল হেঁটে খুঁজেছি, খাবার নেই, জল নেই, সারা পথে নানা রকম বিপদ। আমার সঙ্গীরা কোথায় হারিয়ে গেছে। এইরকমভাবে 2-4 দিন পরে 1-2টি হাঁ ক্লান্ত লোক ফিরে এসে তাদের বিপদের কথা জানায়।
তারা মিথ্যে হয়রান হয়েছে। বহু লোক বাঘের পেটে গেছে, কিছু মরেছে বুনো হাতি, বুনো মোষ, দাতাল শুয়োরের পাল্লায় পড়ে। বহু লোককে সাপে কেটেছে। জঙ্গলে খাবার নেই, জল নেই, পথ নেই, সেখানে গোলক ধাঁধার মতন ঘুরে মরতে হয়েছে। গা ভর্তি জ্বর নিয়ে একদিন লালটেমের বাবা ফেরে। শরীর শুকিয়ে সিকিভাগ হয়ে গেছে, তার ওপর বিড়বিড় করছে, রাজবাড়ি, না না না, বাপরে বাপ। এর দুদিন বাদে ফিরল মা। লালটেম দেখলো তার মা কয়েকদিনে খুনখুনে বুড়ি হয়ে গেছে। মাজা বেঁকে যাওয়ায় লাঠি ভর দিয়ে কুজো হয়ে হাঁটে। মাথার চুল পেকে সনের গুছি, গলার স্বরে একটা কাপ ধরেছে। শেষ পর্যন্ত দেখা যায় একে একে সবাই ফিরে এসেছে, মরেনি কেউ। তবে সকলেরই ভীষণ বিপদ হয়েছিল। নানা রকম বিপদ আর কষ্ট সহ্য করে মরতে মরতে ফিরেছে। তবে মানুষগুলো আর আগের মতো নেই। যুবকরা বুড়ো হয়ে ফিরেছে, বুড়োরা অথর্ব হয়ে গেছে, আমুদে লোকেরা দুঃখী, দুঃখীরা পাথর হয়ে এসেছে। কোনো মানুষই আর আগের মতো নেই। লালটেম আজকাল মোষ চড়াতে চড়াতে খুব রাজবাড়ির কথা ভাবে। তার খুব জানতে ইচ্ছা করে রাজবাড়ির জন্য লোকগুলোর হন্যে হয়ে ছুটে গিয়েছিল কেন। দুপুর গড়িয়ে গেছে। মোষ মহারাজার পিঠে গামছা পেতে চিত হয়ে শুয়ে ঘুমিয়েছিল লালটেম। বুড়ো মোষটা ঘাস খেতে খেতে নদীর ধারে এলো। তারপর লালটেমকে পিঠে নিয়ে নদীতে নামলো জল খেতে। জল খেয়ে খুব ধীরে ধীরে নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। লালটেম ঘুম থেকে উঠে এসে কোথায়? মহারাজা তাকে পিঠে নিয়ে গভীর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে। দুপুর শেষ হয়ে রোদ বিকেলে নরম আভা লেগেছে। চারিদিক গভীর স্বরে পাখি ডাকছে, পাতা খসে পড়ছে, সরসর করে হাওয়া দিচ্ছে। আর চিংড়ি মিংড়ি আলোর ছায়ায় সামনে এক বিশাল বাড়ির ধ্বংসস্তূপ। ভেঙে পড়া খিলান, গম্বুজ, পাথরের পরি, ফোয়ারা, শ্বেত পাথরের সিঁড়ি। বাড়ির চূড়ায় এখনও একটা সোনার কলস ঝিকমিক করছে। লালটেম অবাক হয়ে চেয়েই আছে। মহারাজা ফোঁস করে একটা শ্বাস ছাড়তেই সে শব্দে লালটেম সচকিত হয়ে মাটিতে নামলো লাফ দিয়ে। তাই তো, এই তো সে রাজবাড়ি মনে হচ্ছে। এক পা দু পা করে লালটেম এগোয়। চারিদিক শ্যাওলা ধরা পাথর আর ইটের স্তূপ। এই সেই ইট যা রোগা লোকটা তাকে দেখিয়েছিল। সুতরাং এইটাই রাজবাড়ি। লালটেম দেখে চারধারে নানা রঙের সাপ ঘুরে বেড়াচ্ছে। কিছু সাপ ফনা তুলছে, ফো ফো করে ভয়ঙ্কর শব্দ করছে তারা। কোত্থেকে একটা দুটো তক্ষক ডাকলো। ছমছম করে উঠল এখানকার নির্জনতা। লালটেম ভয় পায় বটে, কিন্তু তবু এগোয়। সাপেরা তার পথ থেকে সরে যায়। চারিদিকে ফিস ফিস শব্দ উঠছে, কারা যেন হি হি করে হেসে ওঠে কাছেই। চারিদিক চেয়ে লালটেম কাউকে দেখতে পায় না। আবার এগোয়। বিশাল ঘরের আধখানা ভেঙে পড়ে গেছে, বাকি অর্ধেকটা ধুলোর জঙ্গলে আর আগাছা। মাকড়সার জাল এত ধারালো যে গায়ে লাগলেই চামড়া চিরে যাচ্ছে। কাঁকড়া বেছেরা বাসা করে আছে সেখানে। একটা ঘরে শেয়ালের বাচ্চা দলা পাকিয়ে ঘুমোচ্ছে। একটা জং ধরা লোহার সিন্দুকের ওপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটা দাঁতাল শুয়োর। একটার পর একটা ভাঙা ঘর পার হয় লালটেম। দেখে অনেকগুলো বন্ধ ঘরের কুটুরি। কৌতূহল বসে সে একটা কুটুরির দরজা ঠেলে দিতেই দরজাটা মড়াট করে ভেঙে পড়ল। লালটেম ঢুকে ভীষণ অবাক হয়ে দেখে সেখানে অনেক সোনার উপর বাসন পাঁজা করে রাখা। পাশের কুটুরিতে ঢুকে লালটেম হাজার হাজার মোহর দেখতে পেল। তার পাশের ঘরটায় গহনা, হিরে, মুক্ত, কত কি যে রয়েছে রাজবাড়িতে। দেখে লালটেম তো অবাক। সব কিছু ছুঁয়ে ছুঁয়ে নেড়ে চেড়ে দেখে, তারপর আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। সাতটা কুটুরির সব শেষটায় ঢুকে লালটেম দেখে ধুলোর ওপর উপুর হয়ে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। ভীষণ ভয় পেয়ে লালটেম দরজার দিকে পিছু হটে সরে এলো। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল। একটা দীর্ঘশ্বাসের শব্দ করে কঙ্কালটা বলল, লালটেম ভয় পেয়েও দাঁড়ালো। এক বোঝা হাড় নিয়ে খটমট শব্দ করে আস্তে আস্তে কঙ্কালটা উঠে বসে। লালটেম দেখে কঙ্কালটার পাঁজরের মধ্যে একটা কালো সাপ মাথার খুলির ভেতর দিয়ে চোখ আর নাকের ফুটো দিয়ে কাঁকড়া বিছে বেরিয়ে আসছে।
আর সারা গায়ে লাল পিঁপড়ে ঠিক ঠিক করছে। কঙ্কালটা হাত তুলে বলে, আমার দশা দেখেছো? দেখছি। ভয় পেও না, এখানে যা কিছু দেখছো সব সোনা দানা, মোহর, গয়না এসবই তোমার, নিয়ে যাও। লালটেম মাথা নেড়ে বলে, নিয়ে কি হবে? অভাব থাকবে না, খুব বড় লোক হয়ে যাবে, নাও। বাইরে থেকে গম্ভীর গলায় মহারাজা ডাকলো। লালটেম চমকে উঠে বলল, আমার মোষটা জল তেষ্টা পেয়েছে, আমি যাই। যেও না লালটেম, কিছু নিয়ে যাও। মহারাজা আবার ডাকে। লালটেম ছটফট করে বলে, বেলা বয়ে যাচ্ছে, আমি যাই। তোমার মোষগুলো বুড়ো হয়েছে লালটেম, একদিন মরবে, তখন বড় দুর্দিন হবে তোমাদের। এই বেলা বড় লোক হয়ে যাও। মহারাজ বাইরে ভীষণ দাপিয়ে চেঁচায়। লালটেম একটু হেসে বলে, আমার দিন খারাপ যায় না, বেশ আছি। কঙ্কালটা রেগে গিয়ে বলে, গাগঞ্জের হাজারে মানুষ যে রাজবাড়ি খুঁজে খুঁজে হয়রান, সেই রাজবাড়ি পেয়েও তুমি বড় লোক হবে না। লালটেম একটু ভেবে বলে, না, আমি তো বেশ আছি, চারদিকে কত আনন্দ, কত স্ফূর্তি। সাপটা ফোঁস করে কঙ্কালটার পাঁজরে একটা ছোবল দিল। উফ করে কঙ্কালটা পাঁজর চেপে বলল, উহ, গত 100 বছর ধরে রোজ ছোপ লাগছে রে বাপ। উহ, ওই দেখ, মাথায় ফের কাকড়া বিছেটা হয়ে গেল, কি যন্ত্রণা। আচ্ছা লালটেম, বলো তো, বোকা লোকগুলো রাজবাড়ি খুঁজে পায় না কেন? তোমাদের এত কাছে, জঙ্গলের প্রায় ধার ঘেঁষেই দৌড় রয়েছে, তবু খুঁজে পায় না কেন? আর যে দু একজন খুঁজে পায়, সেগুলো একদম তোমার মতোই আহাম্মক। লালটেম, লক্ষ্মী ছেলে, যদি একটা মোহর দয়া করে নাও, তবে আমি মুক্তি পেয়ে যাই, নেবে? বাইরে মহারাজা ভীষণ রেগে চেঁচালো। লালটেম মুখ ঘুরিয়ে নেয়, বলে, নিলেই তো তোমার মতো দশা হবে। এই বলে লালটেম বেরিয়ে আসে গটগট করে। মহারাজা তাকে দেখে খুশি হয়ে কান লটপট করে গা শোকে, পা দাপিয়ে আনন্দ জানায়। পরদিন থেকে লালটেম আবার মোষ চড়াতে যায়, সাথীদের সঙ্গে খেলে। পাহাড়, জঙ্গল, নদী, মাঠ, চা বাগান দেখে ভারী আনন্দ হয়। রোদ আর আলো, মেঘ আর বৃষ্টি, বাতাস আর দিগন্ত তাকে কত আদর জানায় নানাভাবে। কোনোদিনও তার খাবার থাকে, কোনোদিনও থাকে না। যেদিন খাবার জোটে না, সেদিন মহারাজার পিঠে শুয়ে আকাশ দেখে। তার মনে হয় সে বেশ আছে, খুব ভালো আছে, তার কোনো দুঃখ নেই। নমস্কার। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ গল্পটা শোনার জন্য। সবাইকে অনুরোধ করছি আপনার পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভয়ঙ্কর গা ছমছম করা একটা কোনো ভূতের গল্প নিয়ে। শুভরাত্রি।